বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন? হ্যাঁ, কত দূর থেকে এসেছেন? আমি হালিশহর থেকে। আপনাকে বিভিন্ন সময় কিন্তু বামেদের বিভিন্ন মিছিলে দেখা যায় এবং শেষবার ব্রিগেডেও আমরা আপনাকে দেখেছি। বুদ্ধদেববাবুর প্রয়াণেও আপনি উপস্থিত। একটা কথা হচ্ছে, বুদ্ধদেব ভট্টাচার্য যেই রকম ভালো মানুষ ছিল, সোনা টাকা পয়সার থেকে অনেক দাম বেশি। টাকা আজকে মনে করো তুমি টাকা ইনকাম করলা, কালকে খরচা হলো। এই যে বুদ্ধদেব ভট্টাচার্যের মতো লোক আমার নিজের চোখে দেখা, ওই যে উডল্যান্ড হসপিটালে যখন এসেছিলাম, আমার থেকে তোমার টাকা পয়সা ছিনতাই হয়ে গেছিলো। সেই তোমার নৈহাটি ধুট মিল আছে ওইখানটায় 500 টাকা ছিনতাই করেছিল। তারপরে আবার 2 চাকার হাওয়া ছেড়ে দিয়েছিল, তাও কিন্তু এসেছিলাম দেখতে। সেই তোমার ওই যেই জায়গাটায় যে উডল্যান্ড হসপিটাল, ওইখানে এসেছিলাম দেখতে। আরে ওনার মতো লোক হয় না। উনি যদি এখনও যদি থাকতো, আমার মনে হচ্ছে মানুষের একটু দুর্দশাটা একটু কমতো। ওনাকে কি একবার শেষবারের মতো দেখার জন্য আপনিও লাইন দিয়েছেন? হ্যাঁ, বুদ্ধদেব ভট্টাচার্য যেখানে মিটিং করতো সেখানে আমি চলে যেতাম। সিঙ্গুরে মিটিং করেছিল, সিঙ্গুরে গেছিলাম। তারপরে ব্রিগেডে মিটিং করেছিল, ব্রিগেডে গেছিলাম। এমনকি 5ই এপ্রিল যে কিষাণ সভার মিটিং হয়েছিল, ওই কিষাণ সভার মিটিংও গেছিলাম। আজকে ওনার শেষ যাত্রা, কি বলবেন? শেষ যাত্রাকে দেখো, আমার আজকে বলার মতো যে বুদ্ধদেব ভট্টাচার্য সবার অন্তরে থাকুক। বুদ্ধদেব ভট্টাচার্যের মতো লোক যেন সবার প্রাণে যেন থাকে, সেইটাই আমি চাই। বুদ্ধদেববাবুর শেষ যাত্রায় কি বলবেন? দেখুন, এই মানুষটি তো তিনি নিজের স্বপ্ন দেখেছিলেন, আপামর পশ্চিমবঙ্গবাসীকে স্বপ্ন দেখিয়েছিলেন যে কর্মসংস্থান, তাদের সন্তানদের কর্মসংস্থান হবে দুইভাবে, এক বেসরকারি উদ্যোগে, দ্বিতীয় হচ্ছে সরকারি উদ্যোগে। তিনি যখন ক্ষমতায় ছিলেন প্রতি বছর এসএসসি হতো, যেমন এই রাজ্যে ঈদ হতো, দুর্গাপুজো হতো, সেইভাবে একই নিয়ম করে কিন্তু এসএসসি হতো এবং প্রতি বছর 10,000, 11,000, 12,000 করে শিক্ষক নিয়োগ হতো। একটিও দুর্নীতির অভিযোগ ছিল না। এই মানুষটির সাদা পাঞ্জাবি, সাদা ধুতিতে কেউ এতটুকু কালির ছিটে লাগাতে পারেনি। অথচ আজকে কি প্রশাসন চলছে দেখছেন, একটা পরীক্ষা কন্ডাক্ট হচ্ছে, পর্বত প্রমাণ দুর্নীতি। বেসরকারি উদ্যোগে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি হচ্ছে না। এবং যখন বুদ্ধদেব ভট্টাচার্য তিনি যখন প্রশাসনে ছিলেন, তিনি যখন প্রশাসনিক দায়িত্বে ছিলেন, দেখুন একটার পর একটা প্রকল্প সেটা সফল হয়েছে। যেমন ধরুন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি একটি পার্কও উদ্বোধন করতে হয়, তাহলে বলতে হয় রাজারহাটে আমার ওই পার্কটা স্থাপন করব। সেই রাজারহাট তৈরি করেছিলেন তিল তিল করে, জ্যোতি বসু থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্যের আমল পর্যন্ত। আজ বলছেন যে বুদ্ধদেব বাবুকে বলেছিলাম যে বিজেপির বিপদটা বুঝুন। দেখুন, এই বুদ্ধদেব ভট্টাচার্যই তো সেই বিপদ বুঝেই তো বলেছিল যে দাঙ্গাকারীদের মাথা ফাটিয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন? এই রাজ্যে বিজেপিকে ডেকে নিয়ে এসছেন যে ব্যক্তি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন তিনি হাত ধরে বিজেপিকে এই রাজ্যে এনেছেন এবং বিজেপিকে এই গোটা পশ্চিমবঙ্গ চিনিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শাখার সংখ্যা সবথেকে বেশি বেড়েছে এবং গোটা ভারতবর্ষব্যাপী আরএসএসের শাখার সংখ্যা এত বৃদ্ধি ঘটেনি যেটা এই রাজ্যে ঘটেছে। যে পার্সেন্টেজ হারে দেখেন, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএসের এজেন্ডাকে সফল করার জন্য তিনি এখন ব্রতী হয়েছেন। তাকে সেই জন্যই তো আরএসএস তাকে দুর্গা বলে অভিহিত করছেন। কেন করছেন? তাকে বিজেপির মাটি তৈরি করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জন্য তারা আরএসএস তাকে দুর্গা বলছেন। এবং আপনি যদি দেখেন যে কতগুলো পদক্ষেপ, যেমন ধরুন একটা উদাহরণ দিই, এই যে ওবিসি বাতিল হয়েছে দেখেছেন। এই যে ওবিসির যে সমস্ত কাস্টগুলো, ক্যাটাগরিগুলোকে, ক্লাস অফ সিটিজেনকে ওবিসি লিস্টে এন্ট্রি করা হয়েছিল একটা সার্ভের মাধ্যমে। সরকার ইচ্ছাকৃতভাবে সেই সার্ভে রিপোর্ট আদালতে প্লেস করেনি এবং এখনও সুপ্রিম কোর্টের সামনেও প্লেস করছে না। কেন করছে না? যদিও সুপ্রিম কোর্ট টাইম বেঁধে দিয়েছে যে এই সময়ের মধ্যে প্লেস করতে হবে। সার্ভে রিপোর্ট থাকা সত্ত্বেও কেন করছেন না? যাতে আরএসএসের সুবিধা হয়।
মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএসের সুবিধা করে দেওয়ার জন্য, যাতে পশ্চিমবঙ্গে পিছিয়ে পড়া মানুষরা যাতে কোনোভাবে আগিয়ে না যায়। দেখছেন পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া মানুষেরা তারা কি হচ্ছে, কেউ ধরুন যদি বিশেষ শ্রেণীভুক্ত হচ্ছেন তার একটু আগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। ইকুয়াল অপরচুনিটি ক্রিয়েট করার জন্যই তো এই রিজার্ভেশনগুলো দেওয়া হয়েছিল, এবং সেটা সার্ভে করে, কিন্তু সেই সার্ভে রিপোর্ট তারা জমা দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? যাতে আরএসএসের রাজনীতি করতে সুবিধা হয়, এগুলো বাতিল হয়ে যায়, পিছিয়ে পড়া মানুষ তারা যাতে আগিয়ে না আসেন। এই বুদ্ধদেব ভট্টাচার্যরা চেয়েছিলেন সমাজের পিছিয়ে পড়া অংশকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইকুয়াল অপরচুনিটি ক্রিয়েট করতে। তিনি ইকুয়াল অপরচুনিটি ক্রিয়েটের স্বার্থে তিনি এই যে ধরুন ওবিসি শ্রেণীভুক্তকরণ, বেসরকারি উদ্যোগে এই যে শিল্প স্থাপন, সে টাটার শিল্প হতে পারে, সে অন্য কোনো শিল্প হতে পারে, আইটি শিল্প হতে পারে। আপনি বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় এই সময়কালে অনেক কিছু উদ্বোধন করতে দেখেছেন, একটা শিল্প কারখানা উদ্বোধন করতে দেখেছিলেন, অথচ এই মানুষটি যখন মুখ্যমন্ত্রী ছিলেন একটার পর একটা প্রকল্প গ্রহণ করেছেন। এবং আজকে যে ধরনের সেক্টর 5 থেকে শুরু করে আজকে ধরুন রাজারহাটে যে আইটি কারখানাগুলো আছে, আইটি শিল্প আসছে, যে আইটি কোম্পানিগুলো আসছে, কর্মসংস্থান হচ্ছে, সেগুলো তো এই জমিগুলো কে তৈরি করেছে, এই পরিকাঠামো কে তৈরি করেছে? এই বুদ্ধদেব ভট্টাচার্যরা। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে তিনি কোনো মন্তব্য করার জায়গাই নেই। এবং শুধু তাই না, তার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই মানুষটি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বিফল হয়েছে, এবং তার চক্রান্তে তিনি এই চক্রান্তকারীদের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি চক্রান্ত করেই এই রাজ্যের শিল্প সম্ভাবনাকে টুঁটি চেপে মৃত্যু ঘটিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে পিছিয়ে পড়ার জন্য যদি কেউ সবথেকে বেশি দায়ী থাকে সেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যে স্বপ্ন বুদ্ধদেব ভট্টাচার্য দেখেছিলেন, যে স্বপ্ন পশ্চিমবঙ্গকে আগিয়ে নিয়ে যাওয়ার যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নকে যে মৃত্যু ঘটেছিল, অপমৃত্যু ঘটেছিল, তার জন্য সব থেকে বেশি যেটা কেউ দায়ী হয়ে থাকে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বড় রবীন্দ্রসঙ্গীত শিল্পী তিথি দেব বর্মন, যার সেই সময়েই বাজেট ছিল প্রায় 1 লক্ষ টাকা, আবার প্লেনে আসবেন তিনি, সবটাই কার্যত মকুব। ত্রিপুরা রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তর তাদের উদ্যোগে তিনি এলেন। ত্রিপুরা থেকে প্রায় 30 জন শিল্পী, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী এলেন, করবরক ভাষায় যা রবীন্দ্রনাথের গান করেন তারা এলেন। এবং সবচেয়ে বড় কথা, মানে বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধদা, তার মানে যেহেতু তিনিই বলেছিলেন, কবি অনিল সরকার রাজি হলেন পলাশ উৎসবে আসতে, এবং তিনি পলাশী উৎসবে উপস্থিত হলেন। সেই সাথে পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকেও 1 ঝাঁক শিল্পীকে বিনা পয়সায় পলাশী উৎসবে আমরা পেলাম। ওই 2010 থেকে তারপর পরপর সময়ে তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমরা শিল্পীদের পেতে লাগলাম। এবং নিজে বুদ্ধদেব ভট্টাচার্য, তাকেও আমরা মানে চিঠি পাঠিয়ে বললাম যে আপনাকে আমরা চাই, কিন্তু নানান ব্যস্ততার কারণে যেতে পারলেন না। কিন্তু তিনি একটি চিঠি আমাদের পলাশী উৎসবকে পাঠালেন উৎসবের সাফল্য কামনা করে। আজ বুদ্ধদেব ভট্টাচার্য নেই, তার রাজনৈতিক জীবন, এ রাজ্যে তার গুরুত্বপূর্ণ ভূমিকা, এগুলো আলোচিত হচ্ছে। কিন্তু আমি নিজে একজন বামপন্থী কর্মী হতে পারি, কিন্তু তার চেয়েও বড় কথা, আমি নিজে একজন সংস্কৃতি প্রবণ মানুষ। আমি নিজেও রবীন্দ্রনাথকে ভালোবাসি, পলাশীতে আমরা সংস্কৃতি চর্চা করি। কিন্তু সেই 2010 সালে রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো একজন ব্যক্তি পলাশী উৎসবের মতো একটি সাধারণ বেসরকারি উৎসবকে যেভাবে সহায়তা করেছিলেন, আজ সেটাই তো আমাদের পলাশী উৎসবের আমরা সে সময়ের যারা আয়োজক ছিলাম তাদের স্মৃতিপটে এখনও জল করছে। এটাই তো বড় কথা। সংস্কৃতি প্রবণতা, সংস্কৃতি বোধ, রবীন্দ্রনাথকে যিনি আশ্রয় করেন, আসলে তিনি এমনই হন। বুদ্ধদেব ভট্টাচার্যের জীবন থেকে এ রাজ্যের সংস্কৃতি চর্চা নিশ্চিতভাবেই অনেক সমৃদ্ধ হয়েছে। আমরা প্রত্যাশা করি রবীন্দ্রনাথের পথ, যে পথে বুদ্ধদেব ভট্টাচার্য চলতেন, সেই পথে পশ্চিমবঙ্গ চলবে। সাময়িক কোনো বাধা, অন্ধকার আসতে পারে, কিন্তু রবীন্দ্রনাথের সেই অমোঘ কথা, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সকল বিভেদ দ্বন্দ্ব মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। নিশ্চিতভাবে সে ভালো হবেই। বুদ্ধদেব ভট্টাচার্য আজ নেই, কিন্তু তার সেই অম্লান অমলিন স্মৃতি আমাদেরকে ভারাক্রান্ত করছে।